আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায়ের পঞ্চম ক্লাসে। তো আজকে আমরা গত ক্লাসে আমরা বলে দিয়েছিলাম যে কি কি সলভ করব। আজকে আমরা লরেন্স রূপান্তর দেখব। তার আগে গ্যালিলিও রূপান্তরের সমস্যাটা কি কি এগুলো একটু আমরা দেখি। তো গ্যালিলিও রূপান্তরের সমস্যা কোথায়? আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারো যে গ্যালিলিও রূপান্তরের সমস্যা কোথায়? গ্যালিলিও রূপান্তরের সমস্যা হলো যদি কোনো একটা বস্তুর বেগ আলোর বেগের সমান হয় বা আলোর বেগের কাছাকাছি যদি কোনো একটা বস্তুর বেগ হয়ে যায়, তখন দেখা গেছে এখানে খাটে না। আচ্ছা, এরপরে নিউটনের সূত্র খাটে কোন কাঠামোতে? আমরা অবশ্যই পড়াইছি নিউটনের সূত্র খাটে জড় প্রসঙ্গ কাঠামোতে। জড় ও অজড় প্রসঙ্গ কাঠামোর মধ্যে মূল পার্থক্য কি? জড় এবং অজড় প্রসঙ্গ কাঠামোর মধ্যে মূল পার্থক্য হচ্ছে, আমি ভালো করে বলি, জড় ও অজড় প্রসঙ্গ কাঠামোর মূল পার্থক্য হলো জড় প্রসঙ্গ কাঠামোগুলো পরস্পর সমবেগে গতিশীল থাকে, আর অজড় প্রসঙ্গ কাঠামো হচ্ছে ত্বরণ নিয়ে গতিশীল থাকে। এটা হচ্ছে মূল পার্থক্য। এরপরে গ্যালিলিও রূপান্তর খাটবে কখন? গ্যালিলিও রূপান্তর কখন খাটবে? যখন কোনো একটি বস্তুর বেগ 10 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড, তখন গ্যালিলিও রূপান্তর খাটবে। বুঝতে পারছো? বুঝাইতে পারছি? তা গ্যালিলিও রূপান্তর খাটবে খুবই কম বেগের জন্য। আমি যদি বলি সেটা হচ্ছে অনেক 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 কম বেগের জন্য, আলোর বেগের চেয়ে অনেক অনেক কম। যদি এরকম হয় তাহলে খাটবে হচ্ছে গ্যালিলিও রূপান্তর। আচ্ছা, এখন আমরা দেখবো যে লরেন্স রূপান্তর। লরেন্স রূপান্তর আলোচনা কিভাবে করছে একদম বিস্তারিত দেখব। তোমরা একটু ধৈর্য সহকারে পড়ো। তোমরা যদি ধৈর্য সহকারে পড়তে পারো তাহলে অবশ্যই ভালো করবা। তাহলে প্রথমে আমরা দেখবো গ্যালিলিও রূপান্তর, লরেন্স রূপান্তর। বিজ্ঞানী লরেন্স রূপান্তর। এখন লরেন্স রূপান্তর থেকে প্রথমে আমরা ধরো এস কাঠামো। এখানে ধরো তুমি পৃথিবীতে দাঁড়ায় আসো বা বসে আসো, ধরো এখানে তুমি দাঁড়ায় আসো। এটা এক্স অক্ষ বরাবর এক্স পরিমাপ করবে, ওয়াই অক্ষ বরাবর ওয়াই পরিমাপ করবে, জেড অক্ষ বরাবর জেড পরিমাপ করবে। এটা এস কাঠামো। এরপরে এই কাঠামো কিন্তু তোমার ওই কাঠামোর সাপেক্ষে গতিশীল, আপেক্ষিকভাবে গতিশীল। এটা এক্স ড্যাশ কাঠামো, এটা ওয়াই ড্যাশ কাঠামো, ওয়াই অক্ষ, এটা জেড ড্যাশ অক্ষ, এটা এস ড্যাশ। ধরো কোনো একটা বস্তুর অবস্থান তুমি পরিমাপ করবা, তাহলে এখানে তুমি দাঁড়ায় আছো, এটা এ ব্যক্তি, এটা বি ব্যক্তি, আবুল বাবুল। এখন আমি অবস্থান বের করব, অবস্থান মানে দূরত্বটা বের করতে চাচ্ছি। তাহলে ধরো এখানে একটা বস্তুর, আমি বলছিলাম লরেন্স রূপান্তর কখন খাটবা? যখন কোনো একটা বস্তুর বেগ আলোর বেগের কাছাকাছি বেগ হবে, তখন আবার দেখা গেছে গ্যালিলিও রূপান্তর খাটে না, লরেন্স রূপান্তর খাটাইতে হয়। তাহলে আমি বলি যে এটা একটা ফুটন, এটা একটা ফুটনের তুমি অবস্থান বের করতে চাচ্ছ। ফুটনের যেই বেগটা, এই বেগটা কত থাকে? সি থাকে না? সি বেগ থাকে, আলোর বেগ থাকে। আচ্ছা, তো এটার তুমি অবস্থান বের করতে চাচ্ছ। ধরো এস ড্যাশ কাঠামোতে থেকে যদি তুমি অবস্থান বের করতে চাও, ধরো এইখানে এতটুকু অবস্থান, এটা হচ্ছে ধরো এক্স ড্যাশ অবস্থান, এক্স অক্ষ বরাবর অবস্থান হইতে পারে। বা আমি বলি যে যেহেতু ফুটন, তাহলে সে ধরো আমি এইভাবে তরঙ্গ আকারে দিলাম, অবস্থান তুমি পরিমাপ করতেছো, তাহলে এইখান থেকে তোমার ধরো অবস্থান তুমি পরিমাপ করবা। আচ্ছা, তো এই কাঠামোতে দেখি এক্স অক্ষ বরাবর গতিশীল। আমি বলি এক্স অক্ষ বরাবর গতিশীল, এক্স অক্ষ বরাবর গতিশীল। এখন এই কাঠামোটা থেকে তোমার কি কি পরিমাপ করবা? এক্স, ওয়াই, জেড পরিমাপ করবা। আর এই কাঠামোতে থেকে পরিমাপ করবা এক্স ড্যাশ, ওয়াই ড্যাশ এবং জেড ড্যাশ। এখন অবস্থান পরিমাপ করতে গেলে আমি ছোট করে একটু দেখি অবস্থান ভেক্টর কিভাবে পরিমাপ করতে পারি। অবস্থান ভেক্টর কিন্তু এইভাবে পরিমাপ করা যায়। অবস্থান ভেক্টর আর ইকুয়ালস টু, এটার মান যদি বের করতে চাই, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, বা পরে এখান থেকে তোমরা রুট দিতে পারো, এক্স অক্ষের সহগের বর্গ, ওয়াই অক্ষের সহগের বর্গ। এভাবে অবস্থান ভেক্টরের মান বের করতে পারি। আমরা এইভাবেই বের করব। দেখো, এই কাঠামোতে থেকে এই কাঠামোর অবস্থান বের করতে চাও,
তাহলে তুমি কিভাবে করবা? তাহলে অবস্থান বের করার নিয়ম আর কি, সেটা হচ্ছে, ধরো এই অবস্থান ভেক্টর বের করতেছো, তো অবস্থান ভেক্টরকে আমি আর বললাম, আর সমান আর স্কোয়ার হবে, আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার। তুমি এই কাঠামোটা থেকে পরিমাপ করতেছো, তাহলে এই কাঠামোর প্যারামিটারগুলো ইউজ করবা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখন কথা হচ্ছে এই বস্তুটার বেগ তো আলোর বেগ, তাহলে তুমি কি দূরত্ব পরিমাপ করবা? অবশ্যই সিটি, এতটুকু দূরত্ব, এস ইকুয়ালস টু ভিটি, তাহলে এতটুকু দূরত্ব হচ্ছে আর পরিমাপ করবা, অবস্থান ভেক্টর আর এতটুকু দূরত্ব অতিক্রম করলো। তাহলে আলোর বেগের সাথে সময় যদি গুণ করে দাও, তাহলে তুমি কি দেখবা? তুমি এই আর অবস্থানটা বের করতে পারবা, মানে দূরত্বটা বের করতে পারবা। তাহলে আমি বলতে পারি যে সুতরাং সি স্কোয়ার টি স্কোয়ার সমান হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা আমি 1 নং সমীকরণ দিই। আচ্ছা, এখন এই কাঠামোতে থেকে যদি এই কাঠামোর অবস্থান বের করতে চাও, তাহলে আর ড্যাশ স্কোয়ার ইকুয়াল হবে এক্স ড্যাশ স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার প্লাস জেড ড্যাশ স্কোয়ার। তো এখান থেকে তুমি যদি আর ড্যাশ পরিমাপ করতে চাও, তখন সিটি ড্যাশ হবে, কারণ আলোর বেগ সর্বদাই সমান। এই কাঠামোতে আলোর বেগ যা, এই কাঠামোতে আলোর বেগ তাই, এটা হবে আর ড্যাশ। তখন সি টি ড্যাশ স্কোয়ার না, তাহলে লিখবা হচ্ছে সি স্কোয়ার টি ড্যাশ স্কোয়ার ইকুয়াল হবে এক্স ড্যাশ স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার প্লাস জেড ড্যাশ স্কোয়ার। এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন একটু ভালো করে খেয়াল করো আমরা কি করতে যাচ্ছি। তো এই 1 নং এবং 2 নং সমীকরণকে আমরা আরেকটু ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করার পরে আমি চাচ্ছি যে লরেন্স রূপান্তর বের করতে, মানে গ্যালিলে রূপান্তর থেকে সংশোধন করতে, মানে সংশোধিত রূপ চাচ্ছি। আচ্ছা, এর আগে আমরা একটু দেখি, এখানে আমরা যদি এক্স ড্যাশ পরিমাপ করতে চাই, তাহলে আলোর বেগ সি ইন্টু টি। আর যদি এখানে এক্স ড্যাশ পরিমাপ করতে চাই এই বস্তুটার, তখন এক্স ড্যাশ ইকুয়াল হবে সি টি ড্যাশ। এটা তো আমি বুঝতে পারি, এক্স অক্ষ বরাবর যদি আমি দূরত্ব বের করতে চাই। আচ্ছা, তাহলে এক কাজ করা যায়, সেটা হচ্ছে যে এইটাকে এই সমীকরণ এবং এই সমীকরণ এভাবে রেখে দিই। এখন আমি সংশোধিত রূপ চাচ্ছি, যে গ্যালিলে রূপান্তর, এই কাঠামোতে থেকে গ্যালিলে রূপান্তর দেখছি, বিপরীত গ্যালিলে রূপান্তর দেখছি। এই গ্যালিলে রূপান্তরে কোনো একটা কিছু হয়তো বা যোগ করবো, নয়তো গুণ করবো, নয়তো ভাগ করব, মানে কোনো একটা কিছু যোগ করার পরে তো সংশোধনটা হবে। তাহলে আমরা প্রথমে গ্যালিলীয় রূপান্তরটা দেখি, গ্যালিলীয় রূপান্তর বা সংশোধিত রূপ দেখি। তখন প্রথমে আমরা সংশোধিত রূপ দেখব। সংশোধিত রূপটা কি হবে একটু ভালো করে খেয়াল করো। ধরো এক্স যদি পরিমাপ করতে চাও, তাহলে আমরা সূত্র বের করছিলাম এক্স ড্যাশ প্লাস ভি টি ড্যাশ। এটা কিন্তু আগের যেই গ্যালিলে রূপান্তর এটা। এখন এইটার সাথে তুমি কোনো কিছু অ্যাড করবা। ধরো আমি কে অ্যাড করলাম, এই কে এর মানটা আমরা বের করব। যদি এই কে এর মানটা বের করতে পারি, তাহলে অ্যাড করে দিলেই সংশোধন হয়ে যাবে আর কি, মানে আলোর বেগের যেই সমস্যাটা ছিল ওইটা থাকবে না। এর পরবর্তীতে আমরা এটা দেখছিলাম যে পরে এক্স ড্যাশ ইকুয়াল হবে কে ইন্টু এক্স মাইনাস ভিটি। তো এই কে এর মানটা আমরা বের করব। এটা ধরো আমি দিলাম 3 নং সমীকরণ, এটা দিলাম হচ্ছে 4 নং সমীকরণ। এখন এখানে একটু ক্যালকুলেশন করি। আমি যদি এখন এক কাজ করি, যে 3 নং সমীকরণকে এক্স ড্যাশ দিয়ে ভাগ করে দেই। দেখো 3 নংকে এক্স ড্যাশ দিয়ে ভাগ করব। তো 3 নং সমীকরণ এক্স বাই এক্স ড্যাশ ইকুয়াল হবে, এক্স এর মানটা উপরে লিখি, কে ইন্টু এক্স ড্যাশ প্লাস ভি টি ড্যাশ ডিভাইডেড বাই এই যে এক্স ড্যাশ, এটা সি টি ড্যাশ। তো ক্যালকুলেশন এক্স ডিভাইডেড বাই এক্স ড্যাশ ইকুয়াল হবে, কে যদি একটু বাইরে রাখি, তাহলে এক্স ড্যাশের মান কত, সি টি ড্যাশ, নিচেও সি টি ড্যাশ, তাহলে এখানে থাকে 1 প্লাস টি ড্যাশ কাটাকাটি, তাহলে থাকে কি ভি ডিভাইডেড বাই সি। হ্যাঁ, এটা হচ্ছে আমি ধরো নাম দিলাম হচ্ছে 5 নং সমীকরণ। এখন 4 নং সমীকরণকে এক্স দিয়ে ভাগ করি। 4 নংকে এক্স দিয়ে
এক্স দিয়ে ভাগ করে, তো এক্স ড্যাশ ডিভাইডেড বাই এক্স ইকুয়াল হবে, নিচে হবে কত সিটি আর উপরে হবে কত কে ইন্টু এক্স মাইনাস ভিটি। এখন সুতরাং এক্স ড্যাশ ডিভাইডেড বাই এক্স ইকুয়াল হবে, কে এটা যদি বাইরে রাখি তাহলে কি হবে, এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু সিটি, তাহলে সিটি আর সিটি কাটাকাটি 1 থাকে, মাইনাস এখানে টি টি কাটাকাটি, তাহলে থাকে কি উপরে ভি নিচে সি। এইটা হচ্ছে তোমার 6 নং সমীকরণ। আমাদের কাজ শেষ, আমরা কে বের করে ফেলতে পারবো। এখন 5 নং সমীকরণ এবং 6 নং সমীকরণকে যদি তুমি গুণ করে দাও তাহলে এখান থেকে কে বের হয়ে আসবে। আমরা এই পাশে একটু মুছে দিই, আমরা এই পাশটা একটু মুছে দিই। তোমরা সবাই খাতায় এগুলো নোট করবা, নোট না করলে কিন্তু ভালোভাবে শিখতে পারবা না। এখন আমি যদি 5 ইন্টু 6 নংকে গুণ করে দেই তাহলে কি ঘটনা ঘটে দেখো, এটা হচ্ছে এক্স ডিভাইডেড বাই এক্স ড্যাশ ইন্টু এক্স ডিভাইডেড বাই এক্স ড্যাশ ইন্টু এক্স ড্যাশ ডিভাইডেড বাই এক্স ইকুয়াল, দেখো এখানে কি থাকে, এখানে কে ইন্টু 1 প্লাস ভি বাই সি ইন্টু কে ইন্টু 1 মাইনাস ভি বাই সি, এই কাজটা পাই গুণ করে দিলে। দেখো এক্স ড্যাশ কাটাকাটি, এক্স এক্স কাটাকাটি, গুণ করার পরে এখানে কি থাকে, গুণ করার পরে থাকে কে স্কোয়ার, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে সূত্র হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, মানে বি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার, 1 স্কোয়ার তো লেখার দরকার নেই, 1 লেখলেই হবে। সুতরাং এখান থেকে কে হবে 1 বাই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই যে ধ্রুবক, এই ধ্রুবকটাই হচ্ছে আমাদের লরেন্স ধ্রুবক, এই কেটাই আমরা চাচ্ছিলাম বের করতে। তো এই ধ্রুবকটা যদি তুমি গ্যালিলে রূপান্তরের মধ্যে বসায় দাও তাহলেই সমাধান। তো এটাকে বলা হবে লরেন্স রূপান্তর, এটাকে বলা হবে লরেন্স রূপান্তর। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে এই কে এর মানটা আমরা গ্যালিলে রূপান্তরে বসাবো। তাহলে বসাই, তো এই কে এর মানটা আমরা কোথায় বসাবো, গ্যালিলীয় রূপান্তরে আমরা বসাবো, তাহলেই আমাদের লরেন্স রূপান্তরের সংশোধিত রূপ চলে আসবে। তাহলে লরেন্স রূপান্তর, তাহলে লরেন্স রূপান্তরটা কি একটু দেখো ভালো করে। প্রথমে এক্স যদি পরিমাপ করতে চাই তাহলে এক্স ড্যাশ প্লাস ভিটি ড্যাশ ছিল, তাহলে আমরা জাস্ট অ্যাড করে দেব এক্স ড্যাশ প্লাস ভিটি ড্যাশ ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, যে কেয়ার মানটা জাস্ট অ্যাড করে দিছি। এরপরে ওয়াই সমান কত, ওয়াই সমান ওয়াই ড্যাশ, জেড সমান কত জেড ড্যাশ। এখন টি সমান কি টি ড্যাশ হবে না, তখন টি সমান টি ড্যাশ হওয়া সম্ভব না। কারণ বিজ্ঞানী লরেন্স খেয়াল করলো যে আমরা এস কাঠামোতে থেকে দূরত্ব যখন পরিমাপ করছিলাম সিটি পরিমাপ করছিলাম, আবার এক্স ড্যাশ কাঠামোতে থেকে দূরত্ব যখন পরিমাপ করছিলাম তখন সিটি ড্যাশ পরিমাপ করছিলাম। আচ্ছা কখনোই কি দেখো ব্যাগের মানটা সমান, তাহলে এক্স এবং এক্স ড্যাশ কিন্তু সমান না, এক্স এবং এক্স ড্যাশ কিন্তু ভিন্ন, তাহলে অবশ্যই টি এবং টি ড্যাশ ভিন্ন হইতে হবে। যদি টি এবং টি ড্যাশ ভিন্ন না হয় তাহলে এরা দুজন ভিন্ন হবে না, তাহলে অবশ্যই টি এবং টি ড্যাশ ভিন্ন। কখন, যখন আলোর বেগ হবে, তখন দেখা গেছে সময়টাও চেঞ্জ হয়ে যায়, এটাকে বলা হবে কাল দীর্ঘায়ন। তো লরেন্স রূপান্তর খেয়াল করলো টি আর টি ড্যাশ আর সমান হয় না, তখন অন্য একটা কিছু হবে। এই অন্য একটা কিছু কখন হবে এটা আমরা দেখব। এর পরবর্তীতে যখন এখানে বিপরীত লরেন্স রূপান্তর দেখি, বিপরীত লরেন্স রূপান্তর, তো বিপরীত লরেন্স রূপান্তর কখন হবে, যখন এক্স ড্যাশ ইকুয়ালস টু এই যে এক্স মাইনাস ভিটি ছিল,
জাস্ট এটার সাথে আমি অ্যাড করে দিলাম, লরেন্স রূপান্তরটা অ্যাড করে দিছি, 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ারটা অ্যাড করে দিছি। এরপরে ওয়াই সমান ওয়াই ড্যাশ, জেড সমান জেড ড্যাশ, এবং ওয়াই ড্যাশ সমান ওয়াই, জেড ড্যাশ সমান জেড, এখন টি ড্যাশ সমান আবার কিন্তু টি না, টি ড্যাশ সমান আবার টি হবে না। তাহলে তখন কি হবে এই রাশিমালাটা আমরা দেখব। তাহলে আমাদের লরেন্স রূপান্তরটা শেষ। এখন এই লরেন্স রূপান্তর থেকে তিনটি মৌলিক রাশি চেঞ্জ হয়। তো এক নম্বর যেই মৌলিক রাশিটা সেটা হবে দৈর্ঘ্য সংকোচন। মানে যখন তুমি গতিশীল অবস্থা অনেক বেশি গতিশীল হবে, আলোর বেগের কাছাকাছি বেগ, তখন দৈর্ঘ্য সংকোচন হবে। এটাকে বলা হবে মানে আপেক্ষিকতার অনুযায়ী প্রথম মৌলিক রাশির পরিবর্তন, দৈর্ঘ্য সংকোচন। 2 হবে কাল দীর্ঘায়ন, এই যে সময়টা চেঞ্জ হয়ে যাবে, তখন বিজ্ঞানী লরেন্স খেয়াল করলো কালটা দীর্ঘায়ন হয়, মানে সময়টা থেমে যায়। 3 নাম্বার যেটা, এটা হচ্ছে ভরের আপেক্ষিকতা। তো এই 3টা জিনিস চেঞ্জ হবে। এই 3টা জিনিস দিয়েই আমরা দ্বিতীয় পার্টের ম্যাথ করবো, এবং বোর্ড কোশ্চেনে প্রচুর ম্যাথ আসে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা টি এর রাশিমালা দেখবো, টি ড্যাশের রাশিমালা দেখবো। এর পরবর্তীতে এই 3টা যেই প্যারামিটার আছে, এই 3টা প্যারামিটার যে চেঞ্জ হয়, এই চেঞ্জ হওয়ার সমীকরণগুলো আমরা প্রতিপাদন করব, করার পরে বিভিন্ন ম্যাথ করব। এরপরে অনেক গুরুত্বপূর্ণ একটা সূত্রের প্রতিপাদন আছে, এটা হচ্ছে আইনস্টাইনের আপেক্ষিকতা বা আইনস্টাইনের ভর শক্তির সম্পর্ক, ই সমান এমসি স্কোয়ার। তো এই এমসি স্কোয়ারের সূত্রটা আমরা প্রতিপাদন করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। ধন্যবাদ সবাইকে।